হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ, একটু দূরে মনে হচ্ছে। ভালো একটু, আছেন? হ্যাঁ, একটু কাছে থেকে শুনতে ও চাই, আচ্ছা আচ্ছা। আওয়াজটা কম। আমার কথা বলতে একটু চেপে যাচ্ছে কি আমি আমি দীর্ঘদিন বিএমডি বাইপোলার মুড ডিসঅর্ডার নিয়ে কথা বলছি ম্যাডাম আপনার সাথে। আচ্ছা, ওকে। গত অনুষ্ঠানে কথা হয়েছিল। আজকে আমি কয়েকটা প্রশ্ন করব। প্রথম গত আমি অনুষ্ঠানে দীর্ঘ কি কথা 40 বছর হয়েছিল? ধরে ঢুকতেছি ম্যাডাম, খাতা ঢুকতেছি। বুঝে যাচ্ছে। 40 বছর ধরে ঢুকতেছি। হ্যাঁ, আমরা কি গত অনুষ্ঠানে শুনেছিলাম? হ্যালো, শুনছি একবার ম্যাডাম কথা বলবো গত বছর মে মাসের 30 তারিখ। আচ্ছা, এখন ভালো করে শোনা যাচ্ছে। হ্যাঁ, সরি। হ্যালো। আবার সমস্যা হচ্ছে ম্যাডাম আমার এই কি জিনগত সমস্যা কিনা। জিনগত সমস্যা কিনা আমার এটা? দুই ফুফু আছে। হুম। আমার দুই ফুফু হলো মানসিক অসুস্থ, আচ্ছা, মারা গেছে, তার রাস্তাটা মেন্টাল হসপিটালে মারা গেছে ওকে। আমার ফুফু। হ্যাঁ, হ্যাঁ। আমার এখন জিনগত সমস্যা কিনা একটা প্রশ্ন। আর দ্বিতীয় কি আমি কি আমার প্রজন্মকে ব্যাক করতে পারে কিনা। কি কি করতে পারে কিনা? সরি, আরেকবার বলতে হবে। মানে এই প্রবলেমটা আমার আবার ছেলে ব্যাক বিয়ে করতে। করবে, এখন ছেলের স্ত্রী পরবর্তী ভবিষ্যতে গিয়ে কারো আমার বংশের কারো কি এই হতে হতে পারে। আচ্ছা, এখন কি চিকিৎসা চলছে কোনো? 8 বছর ম্যাডাম, আমাকে আজীবন অনুষ্ঠিত হবে। কথাগুলো একটু জড়ানো। হ্যালো। আমাকে কি আজীবন ওষুধ খেতে হবে? আচ্ছা, কি করতে হবে? আজীবন ওষুধ খেতে আজীবন আজীবন ওষুধ খেতে হবে কিনা? আচ্ছা, আমরা কি গত অনুষ্ঠানে শুনেছিলাম এই আপনি ফোন করেছিলেন? যেটা শুনছিলাম সেদিন কথাটা পুরোপুরি শেষ হতে না হতে আমি কথাটা ভুলে গেছি বলতে এই কথাটা। আপনি কি গত অনুষ্ঠানে কল করেছিলেন? জি জি ম্যাডাম। হ্যাঁ, হ্যাঁ। সেখানে একজন ডাক্তার ছিলেন আমাদের এই অনুষ্ঠানে, সাইকিয়াট্রিস্ট, মনোচিকিৎসক। উনি কিন্তু বেশ কিছু মানে সুপারিশ দিয়েছিলেন, সেগুলো কি মনে আছে? উনি কিন্তু বেশ কয়েকটা একটু মনে আছে, কিন্তু ওটা তো অনেকদিন আগে কথা, তো গত বছর মে মাসে বলছিলাম। গত বছর ও, গত এক বছর গত আগে না। অনুষ্ঠানে না? আচ্ছা, গত আচ্ছা, বছর ওকে। সো একটা হলো এটা জিনগত সমস্যা কিনা, আরেকটা হচ্ছে আজীবন ওষুধ খেতে হবে কিনা, তাই তো? দুটো প্রশ্ন পেলাম। জি জি জি। আমি আর পরবর্তী প্রজন্ম কি এইটা ঘুরে ঘুরে আসবে কিনা। কি করবে কিনা? না, কথা একটু একটু মেবি একটু কথাটা জড়িয়ে যাচ্ছিল, আরেকবার একটু শুনতে চাই প্লিজ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমার দুই ফুফু মানসিক না, না, অসুস্থ, সেটা শুনেছি, দুই ফুপু ফুপু মানসিকভাবে মানসিক অসুস্থ, এটা জিনগত তারা সমস্যা কিনা? মারা গেছে এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে এটা কি আমার জিনগত সমস্যা কিনা। হ্যাঁ, ওই প্রশ্নগুলো পেয়েছি। আর শেষের তৃতীয় কথাটা, প্রশ্ন হচ্ছে এটা কি আমার পরবর্তী প্রজন্ম কি ঘুরে আসবে। ও পরবর্তী প্রজন্মতেও এটা ট্রান্সফার হবে কিনা। খুব ভালো প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। আর কি আমাকে আজীবন খেতে হবে। হ্যাঁ, মানে প্রশ্নগুলো কিন্তু খুবই যুক্তিসঙ্গত। হ্যাঁ, এবং এখন কি কোনো ওষুধ চলছে? জি জি। আচ্ছা, একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন আছে কামাল? ম্যাডাম আমি গত এক বছর ট্রিটমেন্টে ছিলাম ম্যাডাম। আচ্ছা, আমার 3 লাখ টাকা খরচ হয়ে গেছে গত এক বছরে। এখন কি কোনো ওষুধ চলছে এখন বর্তমান? চলছে ম্যাডাম। আচ্ছা, ওকে, একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন কোনো থাকলে। সন্তান আছে? ছেলে বললেন না? ছেলে একটা ছেলে, ঢাকাটা ছেলে বিয়ে করবে একটু আওয়াজটা কমে গেল। ফুপু বললে চলে? হ্যাঁ, ছেলে দুই আছে, ফুপু। বিয়ে করবে এরকম একটা কথা বলছিল। ঢাকায় পড়াশোনা একটাই করছে? ছেলে আমার। আচ্ছা, কত বয়স, কত ছেলের? আর তো সমস্যা ম্যাডাম, আমার নিজের আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে না 10 বছর যাবত। আমার সঙ্গে কি করে না? শারীরিক সম্পর্ক করে না? না। আচ্ছা,
কি স্ত্রীর অসুবিধাটা কি হচ্ছে কিছু বলেছেন উনি? কেন উনি সম্পর্কে মানে আমি শারীরিক সম্পর্ক কষ্ট হচ্ছে, তাই আমার স্ত্রীকে আমি বিছানায় পাচ্ছি না। আর বয়স হবে বেশি না, বয়স হচ্ছে 52 বছর। আচ্ছা, মানে স্ত্রীর কোনো অসুবিধার কথা বলছেন স্ত্রীর? ম্যাডাম শুনতেছে না? ম্যাডাম ঘুমাইছে। না না, আমি বলছি কি স্ত্রী আমার স্ত্রী ঘুমাচ্ছে। যে শারীরিক সম্পর্কে উৎসাহী না, আগ্রহী না, কারণ কিছু বলছে কেন সে আগ্রহী না? কারণটা বলতে ম্যাডাম উনি আমাদের শরীর তৈরি করে এইসব কথা বলে তৈরি করে নিয়ে গেছে আর কি, পাওয়ার গেছে। ওখানে বলতে কাম, ক্রোধ, লোভ, হিংসা এগুলো থাকবে না। তোমার সঙ্গে আর বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু পছন্দ করে বিয়ে করছি আমরা, কিন্তু বলতেছে কি এখন এসব হবে না, পারলে তুমি এটা বিয়ে করো। আচ্ছা, তুমি অন্য কাউকে বিয়ে করো, মানে স্ত্রী আগ্রহী না স্বামীর সঙ্গে একই সঙ্গে থাকতে, তাই তো? হ্যাঁ জি জি জি, এটা আমার মানসিক কি হয়েছে ম্যাডাম। হ্যাঁ, এটা তো খুব কষ্ট কষ্টে লাগছে। আছি ম্যাডাম আমি। ওকে, আমি 5টা তারিখ করছি বড় কোম্পানিতে। ওকে। এখন তো স্ত্রী ঘুমিয়ে গেছেন, উনি কি সাংবাদিকতা আমি সাংবাদিকও একজন, আমি সাংবাদিকও। সাংবাদিক? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের অনেক অনেক কবিতা লিখি, গল্প লিখি এবং কলম লিখি। এক্সেলেন্ট। আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা। হ্যাঁ, আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে, আমাদের সবার তরফ থেকে অনেক শুভকামনা। আমরা বিরতি থেকে ঘুরে এসে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। কামাল, তোমার কাছে আগে যাই। যেহেতু উনি বাইপোলার সাফার করছেন, এটা আমরা তো সবাই জানি, এটা বেশ জটিল একটা মানসিক অসুস্থতা। তবে যেহেতু মানে একটা তাড়াহুড়া ছিল, আরও কিছু প্রশ্ন করলে ব্যাপারটা ভালো বোঝা যেত। যেমন উনি কত আগে এটা ডায়াগনোসিস হয়েছে, আমরা জেনেছি যে 1 বছর ধরে ওষুধ খাচ্ছেন। তো আর ওনার যে প্রশ্নগুলো ছিল, একটা ছিল যে জিনগত কি না এটা, মানে এটা জিনগত মানে পরবর্তী প্রজন্মে এটা হতে পারে, বা ওনার আগের প্রজন্ম থেকে পেয়েছেন কিনা, ওনার আমরা সুযোগ পাইনি জানার। ওনার ফ্যামিলিতে আর কারো ছিল, দুজন ফুপুর ছিল। সেক্ষেত্রে অনেক সময় হতে পারে, কিন্তু এর মানে এই না যে সবারই হবে, সেটাও কিন্তু না। ওনার সন্তানদের যে হবেই এটা কিন্তু কোনো মানে একদম নির্ধারিত না। দ্বিতীয় বিষয়টা হলো ওনার একটা কষ্টের কথা বলছিলেন ওনার ওয়াইফের সাথে ওনার সম্পর্কের বিষয়ে। তো আমরা যেটা জানি, যারা বাইপোলারে বা এই ধরনের জটিল কিছু মানসিক অবস্থায় থাকেন, তাদের সাথে তাদের যে পার্টনার, উনি যদি মেয়ে হতেন ওনার হাজব্যান্ড, আবার হাজব্যান্ড বা ওয়াইফ, পার্টনারদের মধ্যে কিন্তু এক ধরনের এই অ্যাডজাস্টমেন্টটা অনেক চ্যালেঞ্জিং। কারণ পার্টনাররা সবচেয়ে কাছে থাকেন, সবচেয়ে পাশে থাকেন, এবং 24 ঘন্টাই বলা যায় যে কাছাকাছি থাকতে। তো বাইপোলার বা যে কোনো জটিল মানসিক অবস্থার সাথে অ্যাডজাস্ট করাটা একজন পার্টনারের পক্ষে অনেক চ্যালেঞ্জিং। উনি যেই অভিযোগটা করেছেন, আমরা জানি না পার্টনার কি ভাবছেন। হয়তো উনি ক্লান্ত, উনি নিষ্পৃহ হয়ে গেছেন, উনি ম্যানেজ করতে পারছেন না, উনি হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা। উনি যেহেতু বলেই দিয়েছেন যে তুমি চাইলে আরেকটা সম্পর্কে চলে যাও, মানে ওয়াইফ বলে দিয়েছেন। কিন্তু আমরা এটাও জানি যে এটাই কিন্তু একদম শেষ কথা না, এখানেও কিন্তু কিছু সম্ভাবনা আছে। যদি এটা বোঝা যায় যে পার্টনার বা ওনার ওয়াইফ কেন নিষ্পৃহ হয়ে গেছেন, তার পেছনের কারণগুলো কি, আর ওনার কন্ডিশনটা কিভাবে ওনাকে ইনফ্লুয়েন্স করেছে, সেটা একটু বিষয়। একটা যেটা হলো যে আমরা অনেক সময় ওনার কথাতে আমার যেটা মনে হচ্ছিল যে উনি নিজেও কিন্তু ওষুধ খাওয়া নিয়ে একটু বিরক্ত আছেন, যেহেতু জানতে চেয়েছেন যে ওষুধ কতদিন খাবেন, আজীবন খেতে হবে কিনা। তো এই ওষুধের ব্যাপারটা আমরা কিন্তু ডাক্তারদের হাতে ছেড়ে দিই। ডাক্তাররা এটা ঠিক করেন, যে মেডিকেল ডক্টর, সাইকিয়াট্রিস্ট যারা আছেন তারা ঠিক করে দেন যে উনি কতদিন ওষুধ খাবে বা কি ডোজে খাবে। ইউজুয়ালি প্রথম দিকে হলেও বা কিভাবে ছাড়বে, হ্যাঁ,
এই বিষয়টা ওনারাই ভালো দখলে রাখেন, তো এটা এই বিষয়ে আমাদের কোনো কমেন্ট নাই। তো একটা যেটা হলো যে আমরা যেটা দেখি যে বাইপোলার বা এই জাতীয় সমস্যার ক্ষেত্রে ওষুধ খেলে যে সমস্যাগুলো হয়, ওষুধ না খেলে তার থেকে আরও বেশি সমস্যা। তো যেটাতে বেশি ভালো সেটার জন্যই ডক্টর সাহেব ওষুধ দিয়েছেন। আর ওষুধগুলোর একটা বিষয় হলো যে এটা কিন্তু ধীরে ধীরে একটা সময় অ্যাডজাস্টমেন্টের দিকে চলে যায়। পাশাপাশি যদি সাইকোথেরাপি বা কাউন্সেলিং সাপোর্টটা উনি যদি নেন, বিশেষ করে ওনার ফ্যামিলি, ওনার ওয়াইফ এবং ওনার যে আরও যারা আছেন তাদের সাথে যদি একটু বসা যায়, মানে ছেলেটাও তো আছে, কাজে ছেলেও কিন্তু বাবার বিষয় আরো মানে বিশদ জানলে আমরা তো সুবিধা জানি হয়। আমাদের সমাজের মানুষদের কিন্তু মানসিক সমস্যা নিয়ে খুব একটা ধারণা নেই। তো যে কারণে ওনারা হয়তো বুঝতে পারে না যে বাবা এই আচরণগুলো কেন করছে, বাবা এরকম কেন, মানসিক রোগ আমাদের নিয়ে বাবা এরকম, আমার বাবা এরকম কেন। তো বাবার প্রতি একটা ভয়, বিরক্তি, রাগ, দূরত্ব অনেক কিছু তৈরি হয়ে যায়। একই জিনিস পার্টনারের বেলাতেও খাটে। তো এখানে কিন্তু একজন থেরাপিস্ট এবং একজন বা কাউন্সিলর কিন্তু ভালো ভূমিকা পালন করতে পারেন। ওনারা কিন্তু এই ফ্যামিলি মেম্বারদেরকে কিন্তু বিষয়টা খুলে বললে মানে তাদের পক্ষে অ্যাডজাস্ট করাটা একটু সহজ হয়। তো এবং একটা ফ্যামিলি কাউন্সেলিং এর আন্ডারে সবাইকে নিয়ে আসা। আমার রেকমেন্ডেশন হলো উনি মানে এখনই হাল ছেড়ে না দিয়ে, সম্ভাবনা এখনো আছে, একটু যদি উনি ওষুধ খাচ্ছেন ঠিক আছে, ডক্টরের পরামর্শেই খাচ্ছেন, পাশাপাশি একজন সাইকোথেরাপিস্ট বা কাউন্সিলরের সাথে একটু ফ্যামিলি নিয়ে যদি সম্ভব হয়, ওনার ওয়াইফকে আগে নিয়ে যদি বসা যায় খুব ভালো হয়। ওকে, ওয়াইফ যদি যেতে রাজিও না হয় অন্তত সেক্ষেত্রে উনি একাই যেতে পারেন, ছেলেকে নিয়ে যেতে পারেন, উনি একাও যেতে পারেন, উনিও ছেলে কাছেও শুনবেন। এবং যে সাইকোথেরাপিস্ট উনি তো শুধু ফ্যামিলি কাউন্সিলিং করবেন না, ওনার জন্য কিছু বলে দিবেন যে সিগন্যাল, কতগুলো অ্যালার্ট সাইনের কথা বলবেন, কিভাবে নিজেকে এই যে বিহেভিয়ারগুলো থেকে একটু প্রস্তুত রাখতে আগে থেকে প্রস্তুত রাখা, ওষুধগুলোর ম্যানেজমেন্ট কি হবে, এই এবং কি আরও কিছু বিষয় আছে যেগুলো ওনার লাইফস্টাইলের যদি কোনো চেঞ্জ আনার বিষয় হয়, সেটাও কিন্তু সাইকোথেরাপিস্ট এটা বলে দিতে পারবেন। রেজিনা। হ্যাঁ, কামাল ভাই সবই মানে কাভার করেছেন। আমি একটু ওনার ওই কষ্টের জায়গাটাতে যাচ্ছি যে উনি সাফার করছে অনেক দিন থেকে এখন, এবং উনি এক পর্যায়ে ওনার ওই ওয়াইফের সাথে সম্পর্কর জায়গাটায় উনি কেঁদে ফেললেন। তার মানে ওনার এখানে মানে একটা কেয়ার বা যত্নের জায়গাটার মনে হয় অভাব হচ্ছে, মানে স্ত্রীকে পাচ্ছেন না সেভাবে। সেটা শুধু শারীরিক সম্পর্কের বিষয়টা না, অন্য বিষয়গুলো এখানে হতে পারে। কাপল থেরাপিটা খুব জরুরি, যে ওনাদের সম্পর্কের অবস্থানটা এখন কি আছে, কি অবস্থা। আর যদি ওনাদের শারীরিক সম্পর্ক বিষয়ে কোনো মেডিকেল বিষয় থেকে থাকে, সেটাও তখন রেফার করা যাবে, দেখানো যাবে। এগুলো তো সুযোগ আছে, মানে কেন সমস্যা হচ্ছে বা ওয়াইফ কেন সরে থাকছেন, এই জায়গাগুলো তখন ক্লিয়ার করা যাবে। উনি একটা প্রশ্ন করছিলেন যে এই সমস্যাটা ওই যে জিনগত কিনা এবং পরবর্তীতে কারো হবে কিনা। তো আমার মনে হচ্ছে যে উনি বোধহয় ওনার ছেলের ভবিষ্যৎ নিয়েও চিন্তা করছেন। তো আমরা যেটা জানি যে আমরা হিস্ট্রি যখন নেই তখন কিন্তু জিজ্ঞেস করি যে পরিবারে কারো এই অসুখটা আছে কিনা। তো এটা আসলে ওই জায়গাটা আমরা চেক করি যে ভাই যেটা বলেন যে হতেও পারে, নাও হতে পারে, কিন্তু হয় অনেক সময়। আমরা হিস্ট্রিতে যেমন ওনার ফুপুর দুইজনেরই আছে, এটা তো দেখা যাচ্ছে। সো সে কারণে সাবধানতা থাকা। আর একটা হচ্ছে যে বিয়ে পরিবারে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে এই ক্ষেত্রে একদম না করা উচিত। সেটাই খুবই সুন্দর একটা কথা এটা একটা পয়েন্ট, এটা মাথায় রাখা। যে ওষুধ খেতে হবে কিনা ওটা নিয়ে ওনার যে শঙ্কা, আমরা যেটা জানি ভাইয়া বললেন যে ওষুধ আসলে খেতে হয়। যখন ডায়াগনোসিস ওনার বাইপোলার হয়ে গেল, তার মানে ওষুধটা তো খেতে হবে, এটা কন্টিনিউ করতে হয় অনেক দিন। আচ্ছা, একটু আমার আমার ব্যাপারটা কথাগুলো সাইকিয়াট্রিস্টই নির্ধারণ করবেন। হ্যাঁ, একটু কথাগুলো একটু জড়ানো ছিল, হ্যাঁ, সেই জন্য আমার মনে হচ্ছে যে একটু ওভারডোজও হয়ে হ্যাঁ যাচ্ছে ওটাই, কিনা। ওটা ফলো আপে যাওয়াটা দরকার, যে উনি মানে যাকে একটু দেখাচ্ছেন। আমার জায়গা থেকে আমি বলতে চাইছি আমরা তো যে যার সঙ্গে জিজ্ঞেস করিনি ঠিক কি ওষুধ খাচ্ছেন। অনেক সময় যদি হাই ডোজে না ওষুধ আমরা এখান থেকে খুব একটা জিজ্ঞেস করি না, কারণ অনেকে সেটা আবার ড্রাউজি করে দিতে পারে। আর যেহেতু রাতের বেলা উনি হয়তো একটু কিছুক্ষণ আগে ওষুধটা খেয়েছেন, ওষুধ খেয়ে জড়ানো হয়, ওই ড্রাউজি ইফেক্টটা শুরু হয়ে যেতে পারে, যেটা পরে আবার কেটে যাবে। হ্যাঁ, কিন্তু সেটাই আসলে অনেক সময় হয় না যে অনেকে আবার একটু ওভারডোজও হয়ে যায়। অনেকে হয়তো মনে করে যে একটু মানে তারা নিজেরাও অনেক সময় ডাক্তারের কাছে না যেয়ে আমরা কিন্তু এটা জানি বাইপোলারের ক্ষেত্রে কিন্তু ওভারডোজ হয়ে যাওয়াটা কিন্তু বিপজ্জনক।
আর বাইপোলার বা এই যে ওষুধগুলো দেয়া হয় বিশেষ করে বাইপোলারের ক্ষেত্রে এটা তো ওভারডোজ হওয়াটা বিপজ্জনক, এটা মাথায় রাখতে হবে। তো অবশ্যই এটা যেহেতু উনি বলছেন যে 1 বছর, ওনার হয়তো আমি জানি না উনি সেই তথ্যগুলো আছে কিনা, উনি কাইন্ডলি একটু সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, ওনাকে যিনি ওষুধটা দিয়েছেন ওনার সাথে একটু আলাপ করে নেবেন এবং অবশ্যই যদি এটা যেন মনে না করেন যে ওষুধটা বেশি খেলে আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাব, বিষয়টা সেরকম নয়। এটা ধীরে ধীরে যেই পরিমাণ দেয়া আছে সেটাই খেয়ে যেতে হবে, ডক্টর সাহেব যতদিন বলেছেন ততদিন। এবং অনেকে হয় কি ওষুধ যখন একবার খেতে শুরু করেন ওনারা আর ডাক্তারের কাছে মাঝখানে যান না, এটা ফলো আপ নেওয়ার একটা যে বিষয় আছে করেন না, মানে একবার ওষুধ নিয়ে এসেছেন তারপর হয়তো ওনার কন্ডিশনগুলো বুঝে ওষুধের ডোজটা বাড়ানো বা কমানো হয়। হয়। সো এটা ওনাকে যেতে হবে, ওনাকে আবার একটা ফলো আপের জন্য যেতে হবে, সেটাই আমরা বলবো। কারণ নিজে নিজে ওষুধ বাড়ানো বা কমানোটা এটা ওনার জন্য ভালো হবে না। সেটা আমরা অবশ্য না জেনেই আর কি মানে জেনারেলি সবাইকে বলতে পারি যে ওষুধগুলো তো আসলে অনেক মানে এটা উপকারীও বটে, আবার পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। তো সেই কারণে আমাদের রেগুলার ডাক্তারের সঙ্গে টাচে থাকাটা খুব জরুরি। অনেকে একবার ওষুধ নিয়ে এসেছেন, তারা হয়তো সেটাই খেয়ে যাচ্ছেন, তখন কিছুদিন পরে ওটা আর কাজ করছে না, নিজেরাই হয়তো একটু মাত্রাটা বাড়িয়ে দিচ্ছেন। তো এইভাবে নিজেই যখন আমরা নিজে যদি কিছু মানে নিজের বাড়ানো কমানোটা নিজে করি বা একটু ভালো ফিল করছি এখন ওষুধ ছেড়ে দিলেও হবে, এই যে আমরা একা একা মানে সিদ্ধান্তগুলো নিচ্ছি ডাক্তারের পরামর্শ ছাড়া, এটাতে কিন্তু ক্ষতি করে দিচ্ছি। আদারওয়াইজ আমরা কিন্তু অনেক ভালো একটা জায়গায় থাকতে পারি। অনেক বাইপোলার মানে অসুস্থতায় ভুগছেন এরকম অনেকে একদম নরমাল লাইফ লিড করছেন। হ্যাঁ, এটাই যে আমি অনেককেই দেখেছি যারা বাইপোলার ডায়াগনোসিস হয়েছেন এবং পরবর্তীতে ঠিকই কিন্তু তারা তাদের পড়াশোনাও কমপ্লিট করেছেন, এখন ভালো চাকরি করছেন, সংসার জীবন করছেন, সন্তানের বাবা মা হয়েছেন এবং তারা বেশ ভালো লাইফ লিড করছেন। হ্যাঁ, খুব কিছু কিছু ক্ষেত্রে লিমিটেড অ্যাক্টিভিটি, বাট এটা তাদের কোয়ালিটি অফ লাইফ খুব একটা তাতে জীবন মান যে খারাপ হয়ে গেছে সেটা না। সো বাইপোলার হলেই সবকিছু শেষ সেটা মনে না করাই ভালো। এটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে একটা অ্যাডজাস্টমেন্ট চলে আসবে।